আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদী হাসান মেহরাজ। বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা কলেজের প্রথম বর্ষে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিস নিয়ে। অ্যাডজাস্টিং এন্ট্রিস মূলত ভুল বা বাদ পড়া লেনদেন সংশোধন করতে আমরা ব্যবহার করে থাকি। অ্যাডজাস্টিং এন্ট্রিসগুলো মূলত ওয়ার্কশিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাডজাস্টিং জার্নাল, অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স এগুলোতে মূলত কাজে লাগে। যারা অ্যাডজাস্টিং এন্ট্রিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারে তাদের জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওয়ার্কশিট, অ্যাডজাস্টিং জার্নাল, অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স এগুলো করতে খুব সহজ হয়। আর অনেকে আছে অ্যাডজাস্টিং এন্ট্রিসগুলো বুঝতে পারে না, বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডজাস্টিং এন্ট্রিসগুলো খুব ক্রিটিক্যাল আকারে দেওয়া থাকে, তখন স্টুডেন্টরা খুব ঘাবড়ে যায়। সো আজ আমি অ্যাডজাস্টিং এন্ট্রিসের কিছু বেসিক রুলস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে স্টুডেন্টরা খুব সহজে যেন অ্যাডজাস্টিং এন্ট্রিসগুলো বুঝতে পারে। সো চলুন রুলসে যাওয়া যাক। অ্যাসেট এবং এক্সপেন্স যখন ইনক্রিজ হয় তখন সেটা জার্নালের ডেবিট পাশে বসবে। অ্যাসেট এবং এক্সপেন্স যখন ডিক্রিজ হয় তখন সেটাকে আমরা জার্নালের ক্রেডিট পাশে বসাবো। লাইবিলিটিস এবং রেভিনিউগুলো কখন ডিক্রিজ পাবে? যখন আমরা জার্নালের ডেবিট পাশে লাইবিলিটিস এবং রেভিনিউগুলোকে স্থাপন করব। আর লাস্ট রুলটা হচ্ছে লাইবিলিটিস এবং রেভিনিউ যখন ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে, তখন আমরা জার্নালে সেটাকে ক্রেডিট পাশে বসাবো। এই রুলসগুলো আলোচনার একটি উদ্দেশ্য, আমাদের কিছু বন্ধু আছে যারা সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বিবিএ করতে। সো তাদের এই জিনিসগুলো সম্পূর্ণ নতুন, তাই প্রথমে যদি বেসিকটা আলোচনা করা হয় তাহলে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওয়ার্কশিট, অ্যাডজাস্টিং জার্নাল, অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স এগুলো করতে খুব সহজ হবে। তাহলে চলুন আমরা কিছু অ্যাডজাস্টিং এন্ট্রিসে অ্যাডজাস্টিং জার্নালগুলো করি। সো 1 নম্বর বলা আছে সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট জুন 30, 1200 টাকা। প্রথমে আমরা আইডেন্টিফাই করে ফেলবো প্রশ্নে অ্যাসেটের কথা বলা আছে নাকি এক্সপেন্সের কথা, নাকি লাইবিলিটিসের কথা, নাকি রেভিনিউর কথা। যেটার কথা বলা থাকবে আমরা প্রশ্নের পাশাপাশি সেটা লিখে ফেলবো। যেহেতু এখানে অ্যাসেটের কথা বলা আছে, সাপ্লাইজটা মূলত অ্যাসেট। এখন দেখতে হবে এখানে কোনটার কথা বলা হয়নি। সাপ্লাইজ যেহেতু অ্যাসেট, এই সাপ্লাইজটা খরচ হয় মূলত। যদি খরচ হয় তাহলে এখানে সাপ্লাইজ এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে। সো রুল 1 অনুযায়ী অ্যাসেট এবং এক্সপেন্স ইনক্রিজ হয় যখন সেটা জার্নালের ডেবিট পাশে বসে। সাপ্লাইজ এক্সপেন্সের অ্যামাউন্ট বের করতে হলে সমাপনী, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সমাপনী, এবং ট্রায়াল ব্যালেন্সে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রারম্ভিক। এই দুইটা মাইনাস করে দিলে আমরা সাপ্লাইজ এক্সপেন্সের অ্যামাউন্ট পেয়ে যাব। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 800 টাকা, সাপ্লাইজ ক্রেডিট। 2 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে এ ইউটিলিটি বিল ফর 1500 টাকা হ্যাজ নট বিন রেকর্ডেড অ্যান্ড উইল নট বি পেইড আনটিল নেক্সট মান্থ। ইউটিলিটি বিলটা এখনও পেইড করা হয় নাই, মানে হচ্ছে ডিউ রয়েছে। তাহলে ডিউ ইউটিলিটি বিলটা আমাদের জন্য হচ্ছে লাইবিলিটিস। আমরা সেটার সাথে সাথে কোশ্চেনের পাশে লিখে ফেলবো যেন আমাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু ইউটিলিটি বিল আমাদের জন্য এক্সপেন্স আর প্রশ্নে উল্লেখ আছে লাইবিলিটিসের কথা, তাহলে আমরা ইউটিলিটি বিল এক্সপেন্সকে আমরা বেশি দেখাবো। রুল নাম্বার 1 অনুযায়ী ইউটিলিটি বিল বৃদ্ধি পায় যখন সেটা জার্নালের ডেবিট পাশে বসে। ইউটিলিটি পেয়েবল ক্রেডিট হবে কারণ হচ্ছে এই টাকাটা ডিউ রয়েছে, আমাকে পরে প্রদান করতে হবে, যা আমার জন্য লাইবিলিটিস বৃদ্ধি পেলে জাবেদার মধ্যে ক্রেডিট হয়। তারপর 3 নম্বরে বলা আছে দ্য ইন্স্যুরেন্স পলিসি ওয়াজ ফর এ ইয়ার। আমরা যেহেতু এটা মান্থলি হিসাব বের করছি তাহলে এখানে বাৎসরিক দেওয়া আছে, তার মানে প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে। প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে অগ্রিম ব্যয়, যা আমাদের জন্য সম্পদ। আমি ফার্স্টে কোশ্চেনের পাশাপাশি লিখে ফেলবো। প্রিপেড ইন্স্যুরেন্সের সাথে ব্যয় কথাটা জড়িত, যেহেতু ব্যয় দেওয়া নেই তাহলে আমি ব্যয়কে বৃদ্ধি করে দিব, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করব। আমরা টাকাটা পরে লিখছি, এখানে একটা ক্যালকুলেশন আছে। আর প্রিপেড ইন্স্যুরেন্সকে ক্রেডিট করব। তো চলুন আমরা 3 নম্বর এন্ট্রি কত টাকা বসবে সেটা বের করে ফেলি। আমাদের ইন্স্যুরেন্সের কথা আমাদের ট্রায়াল ব্যালেন্সে বলা আছে, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে মানে অগ্রিম ব্যয় দেওয়া আছে, যেটা 2400 টাকা। 2400 টাকা, সেটাকে আমরা ভাগ দিব হচ্ছে 12 দিয়ে।
তাহলে আসে হচ্ছে 200 টাকা করে। এখন আমরা চলে আসলাম 4 নাম্বার এন্ট্রিসে। 4 নাম্বার এন্ট্রিসে বলা আছে 2500 of unearned service revenue has been earned at the end of the month. 2500 টাকা অনুপার্জিত সেবা আয় উপার্জিত হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে আর্ন রেভিনিউ কত দেওয়া আছে, 4000 টাকা দেওয়া আছে রেওয়া মিলে, আর এখানে দেওয়া আছে 2500 টাকা। যেহেতু এখানে আর্ন সার্ভিস রেভিনিউর কথা বলা আছে, মানে সেবা দেওয়ার আগে আমি টাকা উপার্জন করেছি অগ্রিম, তাহলে এটা আমার জন্য হচ্ছে লাইবিলিটিস। এন্ট্রিসের পাশে তাহলে আমি লাইবিলিটিস কথাটা লিখে ফেলছি। আর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন, মানে আমি উপার্জন হয়ে গেছে আমার, আমি তাকে সেবা দিয়ে ফেলেছি, তাহলে এখানে আমার আয়টা বৃদ্ধি পাচ্ছে। সো তার কারণে আমি এখানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট করব। আমাদের 4 নাম্বার রুলস অনুযায়ী লায়াবিলিটিস এবং রেভিনিউ যখন বৃদ্ধি পায় তখন আমরা জাবেদার মধ্যে ক্রেডিট করি। আমরা তাহলে ফার্স্টেই ক্রেডিট পাশটা লিখে ফেলি। উপরে লিখবো হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। মানে যে আর্ন সার্ভিস রেভিনিউ আছে 4000, সেখান থেকে 2500 টাকা আর্ন হয়ে গেছে। যেহেতু 2500 টাকা আর্ন হয়ে গেছে, সেটা আমি তাহলে আয় হিসেবে দেখাবো। আর এতক্ষণ যেটা আমি দায় হিসেবে দেখাতাম সেটাকে আমি মাইনাস করে দিয়েছি। দায় যদি কমে যায় তাহলে কি হয়? দায় যদি কমে যায়, ডিক্রিজ হয়ে যায়, তাহলে সেটা ডেবিট হয়। তার কারণে আমরা আর্ন সার্ভিস রেভিনিউকে ডেবিট করেছি। টাকা যা আছে তাই বসবে 2500। এখন আমরা চলে যাচ্ছি 5 নম্বর এন্ট্রিতে। স্যালারিজ 1000 টাকা আর অ্যাক্রুড অফ জুন 30। জুন 30 তারিখের এই স্যালারিটা আমার জন্য বকেয়া, যা হচ্ছে লাইবিলিটিস। তাহলে আমরা সাথে সাথে কোশ্চেনের পাশে লিখে ফেলবো লাইবিলিটিস। যেহেতু কোশ্চেনে লাইবিলিটিসের কথা উল্লেখ আছে কিন্তু ব্যয়ের কথাটা উল্লেখ নাই, তাহলে আমি স্যালারি এক্সপেন্সকে বেশি দেখাবো। আর রুল 1 অনুযায়ী এক্সপেন্স এবং অ্যাসেট বেশি দেখায় ডেবিট হলে জার্নালে। তাহলে আমরা স্যালারিজটাকে এখন ডেবিট করে দিব। আর স্যালারি পেয়েবল হবে হচ্ছে ক্রেডিট, দুই পাশে 1000 টাকাই থাকবে। 6 নম্বর এন্ট্রিটা হচ্ছে দ্য ইকুইপমেন্ট হ্যাজ এ 5 ইয়ার্স লাইফ উইথ 3000 সেলভেজ ভ্যালু। এখানে সেলভেজ ভ্যালুটা হচ্ছে উদ্ধার মূল্য। এটি একটি সম্পদের নির্ধারিত অবশিষ্ট মূল্য যা তার কার্যকাল শেষে বিক্রয় বা পুনরায় ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে, বা আমরা ধরে নিই এই মূল্যটা আমরা বিক্রি করার পর পাবো। তাহলে এই এন্ট্রির জার্নাল হবে ডিপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্ট বের করতে হলে ফার্স্ট অফ অল ফিক্সড অ্যাসেটের পারচেজ ভ্যালু থেকে সেলভেজ ভ্যালু সাবস্ট্র্যাক্ট করতে হবে। দেন যে অ্যান্সারটা পাবো সেটাকে আমি লাইফ টাইম ইয়ার দ্বারা ডিভাইড করব, এবং লাস্টে আবার যে অ্যান্সারটা পাচ্ছি সেটাকে আমি 12 মান্থ দ্বারা ভাগ করব। যেহেতু আমি 1 মান্থের ডিপ্রিসিয়েশন বের করব, সো এই কারণে 12 দ্বারা ভাগ করা হচ্ছে। এখানে ফিক্সড অ্যাসেট অফিস ইকুইপমেন্ট দেওয়া আছে 15000 টাকা, সেখান থেকে আমি সেলভেজ ভ্যালু 3000 টাকা মাইনাস করব। এখন লাইফ টাইম ইয়ার দ্বারা ডিভাইড করব। যে অ্যান্সারটা আমি পাবো সেটাকে আমি 12 মান্থ দ্বারা ভাগ করব, যেহেতু আমি 1 মাসের ডিপ্রিসিয়েশন বের করতে চাচ্ছি। ক্যালকুলেশন করলে ডিপ্রিসিয়েশন 200 টাকা পাচ্ছি। সর্বশেষ 7 নম্বর এন্ট্রি, 1000 টাকা সার্ভিস পারফর্মড ডিউরিং দ্য মান্থ হ্যাজ নট বিন রেকর্ডেড অ্যাজ অফ জুন 30। জুনের 30 তারিখে আমরা 1000 টাকা সার্ভিস প্রদান করেছিলাম, তার মানে তখন আমাদের আয় হয়ে গেছে। তাহলে আমরা কোশ্চেনের পাশে আয় লিখে ফেলবো, কিন্তু সেই টাকাটা আমরা এখনও পাইনি। তাহলে টাকাটা পাবো হচ্ছে কার থেকে? দেনাদার থেকে। দেনাদার হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। সম্পদ যদি বৃদ্ধি পায় রুলস 1 অনুযায়ী তাহলে সেটা ডেবিট পাশে বসবে। তাহলে সার্ভিস রিসিভেবল ডেবিট।
আর অন্যটা হচ্ছে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর টাকাটাও সেম থাকবে দুই পাশে 1000 টাকা করে। সো আমি চেষ্টা করেছি আপনাদের কাছে অ্যাডজাস্টিং এন্ট্রিটাকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।